ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। দেখো, আগের ক্লাসে আমরা জীবন বিজ্ঞানের বৃদ্ধি ও জনন এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করেছিলাম, এবং আজকের ক্লাসেও আমরা এই চ্যাপ্টার থেকে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। যে প্রশ্নগুলো বিগত বছরের কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে, সেই সব প্রশ্ন দিয়েই এই প্রশ্নের সেট বানানো হয়েছে। তো এইভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 টাইপের যাবতীয় প্রশ্ন যা যা হতে পারে সবটাই প্র্যাকটিস করিয়ে দেব। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আসে দেখো। প্রথমেই বলছে যে অপুংজনি দেখা যায় এমন একটি প্রাণী হলো, দিয়ে দেখো চারটে অপশান দেওয়া রয়েছে: বোলতা, হাইড্রা, মিউকর এবং স্যালামেন্ডার। তো এই চারটে জীবদেহের মধ্যে কোন জীবদেহে অপুংজনি দেখা যায় সেটাই কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো সবার আগে অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন কী জিনিস তোমাদের একবার বলে দিই। ঠিক আছে, যারা আগের ক্লাস দেখেছো তারা আশা করি প্রত্যেকেই জানো। ঠিক আছে, যারা দেখোনি নতুন তারা আগের ক্লাসটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, তবু আমি একবার শর্টে বলে দিচ্ছি। দেখো দেখো যৌন জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায় দুটো ভিন্নধর্মী গ্যামেট মানে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন হবে। ঠিক আছে, দিয়ে অপত্য জীব সৃষ্টি হবে, সেটাই হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, অযৌন জনন হলো যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই, মানে এখানে কোনো রকম পুংগ্যামেট বা স্ত্রী গ্যামেট উৎপাদন হবে না। তো কি উৎপাদন হবে? রেণু উৎপাদন হবে। ঠিক আছে, রেণু উৎপাদনের মাধ্যমে বা কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু অপত্য জীব সৃষ্টি হবে, সেটাকেই বলবো আমরা অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, আর অঙ্গজ জনন হলো যে জনন পদ্ধতিতে জীবদের কোনো অঙ্গ, ঠিক আছে, এবং ওই অঙ্গের অংশ থেকে জনিত্রী দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাকে বলা হচ্ছে অঙ্গজ জনন। বোঝা গেল? তাহলে অযৌন জনন, যৌন জনন এবং গেল অঙ্গজ জনন। এবার আমরা জেনে নেব অপুংজনি বা পার্থেনোজেনেসিস। খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং বারে বারে পরীক্ষায় আসে। দেখো, পার্থেনোজেনেসিস বা অপুংজনি এগুলো হলো এমন এক ধরনের প্রসেস, ঠিক আছে, যেখানে নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি জীব সৃষ্টি হবে। ঠিক আছে, এখানে কোনো রকম নিষেকের প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু এই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি জীব সৃষ্টি হবে, তাকেই বলা হবে অপুংজনি বা পার্থেনোজেনেসিস। ঠিক আছে, তো এক্সাম্পল কি রয়েছে? বোলতা, মৌমাছি, পিঁপড়ে, মিউকর ইত্যাদি জীবদেহে কিন্তু এই অপুংজনি বা পার্থেনোজেনেসিস দেখা যায়। তাহলে এবার আমার অপশানে কি রয়েছে? অপশানে দেখো বোলতাও রয়েছে, আবার দেখো মিউকরও রয়েছে, তাই তো? কিন্তু এটা ক্যাটাগরি 1 টাইপের প্রশ্ন, এটা ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন নয়। এটা ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন হতেও না। কেন হতো না তোমাদের বলি। তোমাদের প্রশ্নে কিন্তু ভালো করে বলে দিয়েছে যে প্রাণী, জীবদেহ কিন্তু বলেনি যে অপুংজনি দেখা যায় কোন জীবদেহে, সেটা কিন্তু জানতে চাওয়া হয়নি। জানতে চাওয়া হয়েছে অপুংজনি দেখা যায় কোন প্রাণী দেহে। বলতে হচ্ছে প্রাণী দেহ, কিন্তু এই মিউকরেতে অপুংজনি দেখা গেলেও মিউকর কি? মিউকর হচ্ছে উদ্ভিদ, এটা হচ্ছে ছত্রাক। কি বললাম? মিউকর হচ্ছে ছত্রাক। তাই এর দেহে অপুংজনি দেখা গেলেও এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এটা ভুল অ্যান্সার হবে। কেননা প্রশ্নে জানতে চাওয়া হয়েছে অপুংজনি দেখা যায় এমন একটা প্রাণীর উদাহরণ দিতে বলা হয়েছে। ঠিক আছে, কিন্তু মিউকর যেহেতু উদ্ভিদ, সেহেতু কিন্তু মিউকর উত্তর হবে না। বোঝা গেল প্রত্যেকের কি বলতে চাইলাম আমি? তো সেই জন্য তোমাদের আমি বারে বারে বলি প্রশ্ন খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে বহির্নিষেক ঘটে এমন একটি প্রাণীর নাম বলো। মানুষ, ব্যাঙ, পাখি এবং অপশান ডিতে আছে এদের কোনোটিই নয়। তাহলে বহির্নিষেক কী জিনিস আমাদের প্রথমেই জানতে হবে। দেখো, বহির্নিষেক হলো এমন একটা নিষেক প্রক্রিয়া যে প্রক্রিয়াটি জীবদেহের বাইরে সম্পন্ন হয় এবং কোনো একটা জলীয় মাধ্যমে কিন্তু সম্পন্ন হবে। ঠিক আছে, সেটা হচ্ছে বহির্নিষেক। আর অন্তর্নিষেক কি? যে নিষেক প্রক্রিয়াটি জীবদের অভ্যন্তরে সম্পন্ন হবে, সেটাকে বলবো অন্তর্নিষেক বা আভ্যন্তরীণ নিষেক। ঠিক আছে, তো বহির্নিষেক দেখা যায়
হাইড্রা, মাছ, ব্যাঙ এইসব জীবদেহে। ঠিক আছে, আর অন্তর্নিষেক দেখা যায় মানুষ, সরীসৃপ এবং পক্ষী এইসব জীবদেহে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি। ঠিক আছে, যে ব্যাঙের দেহে কিন্তু বহির্নিষেক দেখা যায়। বোঝা গেল প্রত্যেকের? তাহলে এই বহির্নিষেক এবং অন্তর্নিষেকের যে এক্সাম্পলগুলো বললাম এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এক্সাম্পলগুলো দিয়ে বারে বারে প্রশ্ন আসে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে বুলবিল নিম্নোক্ত কোনটিতে অংশগ্রহণ করে? যৌন জনন, অঙ্গজ জনন, খাদ্য সঞ্চয় এবং অপশান ডিতে আছে শোষণ। তো এই চারটে অপশানের মধ্যে কোনটিতে বুলবিল অংশগ্রহণ করে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। দেখো, অঙ্গজ জনন যেটা তোমরা একটু আগে তোমাদের বললাম, যে জনন পদ্ধতিতে জীবদের কোনো অঙ্গ এবং অঙ্গের অংশ, ঠিক আছে, জনিত্রী দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি করে, সেই প্রসেসকে আমরা বলবো কি, যে অঙ্গজ জনন। তাই তো? এই অঙ্গজ জননের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তার প্রাকৃতিক রয়েছে এবং কৃত্রিম রয়েছে। তো আমরা প্রথমে প্রাকৃতিকগুলো জেনে নেব। অস্থানিক মুকুলের মাধ্যমে, পরিবর্তিত কাণ্ড, রসালো মূল এবং বুলবিল। ঠিক আছে, তাহলে এই বুলবিল কিসে অংশগ্রহণ করছে? বুলবিল অংশগ্রহণ করছে অঙ্গজ জননে কিন্তু। ঠিক আছে, প্রথমেই পেয়ে গেলাম আমরা। তো বুলবিল কোন কোন উদ্ভিদে দেখা যায় দেখে নাও। চুপড়ি, আলু, ঠিক আছে, এইসব উদ্ভিদে বুলবিল দেখা যাচ্ছে। এছাড়া দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, পরীক্ষায় বারে বারে আসে, দেখো পাথরকুচি উদ্ভিদ, এতে কিন্তু অঙ্গজ জনন দেখা যায়। ঠিক আছে, যে অস্থানিক মুকুল, পত্র যে মুকুল রয়েছে অস্থানিক মুকুল, তার মাধ্যমে কিন্তু এর অঙ্গজ জনন সম্পন্ন হয়। ঠিক আছে, এছাড়া দেখো মৃদগত কাণ্ড, এছাড়া অর্ধবায়ব কাণ্ড। ঠিক আছে, এই যে এক্সাম্পলগুলো রয়েছে, এই এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে কৃত্রিম যে অঙ্গজ জননের প্রকারভেদগুলো রয়েছে। দেখো, শাখা কলম, জোর কলম, এছাড়া দেখো গুটি কলম, দাবা কলম যে রয়েছে না, এগুলো হচ্ছে সব কৃত্রিম প্রসেস কিন্তু। তো শাখা কলম কোন কোন উদ্ভিদে করা হয়, জোর কলম বা গ্রাফটিং কোন কোন উদ্ভিদে করা হয়, গুটি কলম, দাবা কলম, এগুলো কিন্তু এক্সাম্পলগুলো খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসে, এই গ্রাফটিং থেকে স্টকোসিয়ন। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি আগের ক্লাসে ভালোভাবে বলে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিও। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী পেলাম আমরা? অপশান বি, অঙ্গজ জননে অংশগ্রহণ করে বুলবিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে গাছের বয়স নির্ধারণ করা হয় যার মাধ্যমে? পরিধি, দৈর্ঘ্য, বৃদ্ধি বলয় এবং সাধারণ উপস্থিতির মাধ্যম। ধরো তোমাকে একটা গাছ দেখিয়ে বলা হলো এই গাছটার বয়স নির্ধারণ করো, তো তখন তুমি কি চেক করবে? তো সেই গাছটার পরিধি চেক করবে, না তার দৈর্ঘ্য চেক করবে, না বৃদ্ধি বলয় গণনা করবে, না তার সাধারণ উপস্থিতির মাধ্যম হিসেবে গণনা করবে? তো কোন প্রসেসটা তুমি কাজে লাগিয়ে ওই গাছটার বয়সটা নির্ধারণ করবে? তো দেখো, মনে রাখবে গাছের বয়স নির্ধারণ করতে গেলে কি করতে হয়, না তার বৃদ্ধি বলয় বা বর্ষ বলয়, ঠিক আছে, যাই বলো না কেন সেটাকে কিন্তু গণনা করতে হয়, মানে অ্যানুয়াল রিং, ইংলিশে বলে অ্যানুয়াল রিং, যেটা হচ্ছে বর্ষ বলয়। এই বর্ষ বলয় গণনা করলেই কিন্তু তুমি গাছের বয়স নির্ধারণ করতে পারবে। ঠিক আছে, এবার ধরো তোমাকে বলা হলো যে এই গাছের বর্ষ বলয় সংখ্যা রয়েছে 40টি। ঠিক আছে, 40টি বর্ষ বলয় তুমি গুনলে গাছটার। এবার তোমাকে বলা হলো তাহলে এই গাছটার বয়স কত হবে? কত হবে গাছটার বয়স? 40 কি হবে, দিন না বছর না মাস? 40 বছর। ঠিক আছে, তাহলে মনে রাখবে কোনো গাছে যতগুলো বর্ষ বলয় থাকবে ঠিক তত বছর সেই গাছটার বয়স হবে। বোঝা গেল প্রত্যেকের? এরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে, আমি আগের ক্লাসে এরকম একটা প্রশ্ন করেছিলাম যে কোনো গাছের বর্ষ বলয়ের সংখ্যা এতগুলো, তাহলে সেই গাছের বয়স কত হবে? ঠিক আছে, তাহলে বোঝা গেল। আর এই যে বয়স নির্ণয়ের পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী পেলাম? অপশান সি। ঠিক আছে, বৃদ্ধি বলয় বা বর্ষ বলয়। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে ক্ল্যামাইডোমোনাসের যৌন জনন হলো অ্যানাইসোগ্যামি, উগ্যামি, আইসোগ্যামি এবং অপশান ডিতে আছে সংযুক্তি। দেখো, যৌন জননের দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সিনগ্যামি আর একটা হচ্ছে কনজুগেশন। ঠিক আছে, তো এই যৌন জননের যে প্রকারভেদ বললাম, এই সিনগ্যামি
এই সিনগ্যামি আবার দু প্রকারের হয়ে থাকে। গ্যামেটের আকার, আকৃতি ও প্রকৃতির ভিত্তিতে একটা ভাগ থাকে এবং গ্যামেটের উৎস অনুসারে একটা ভাগ থাকে। ঠিক আছে, তো গ্যামেটের আকার, আকৃতি ও প্রকৃতির ভিত্তিতে যে ভাগগুলো হচ্ছে সেগুলোই হচ্ছে অ্যানাইসোগ্যামি, উগ্যামি এবং হচ্ছে আইসোগ্যামি। ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে তিনটে ভাগ বললাম, এই তিনটে ভাগ হচ্ছে গ্যামেটের আকার, আকৃতি এবং প্রকৃতি অনুসারে কিন্তু ভাগগুলো করা হয়েছে। ঠিক আছে, তো এই সিনগ্যামি জিনিসটা কি? এই সিনগ্যামি জিনিসটা হচ্ছে কি বললাম, যৌনজননের প্রকারভেদ, মানে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন হবে সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে হবে, সেটাই হচ্ছে সিনগ্যামি। এবারে সিনগ্যামির মধ্যে যে ভাগগুলো বললাম, প্রথমে দেখো আইসোগ্যামি। তো এই প্রকার যৌনজননে কি হচ্ছে, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট অঙ্গ সংস্থানগতভাবে এবং শারীরবৃত্তীয়ভাবে কিন্তু একই রকমের হয়, তাদের মিলনকে বলা হচ্ছে আইসোগ্যামি। ঠিক আছে, যেমন স্পাইরোগাইডা, ঠিক আছে, মিউকর, এক্সাম্পলও লিখে নিও একটু, স্পাইরোগাইডা, মিউকর, ঠিক আছে, আর কি বললাম, মনোসিস্টিস, এদের দেহে কিন্তু দেখা যায়। মিউকর রয়েছে এখানে, স্পাইরোগাইডা লিখে নিও একটু। ঠিক আছে, এদের দেহে কিন্তু আইসোগ্যামি দেখা যায়। বোঝা গেল? তাহলে কি বললাম, এখানে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটটা অঙ্গ সংস্থানগতভাবে এবং শারীরভিত্তিকভাবে কিন্তু একই প্রকৃতির হয়, তখন সে স্ত্রী গ্যামেট ও পুংগ্যামেটের মিলনকে আমি বলবো আইসোগ্যামি। ঠিক আছে, আবার যে যৌনজননে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের আকার, আয়তন, আকৃতি সমান হয় না এবং গ্যামেটের মিলনটা জননাঙ্গের বাইরে ঘটে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। কি বললাম? অ্যানাইসোগ্যামি। যেমন ক্লামাইডোমোনাসের যৌনজনন। ঠিক আছে, তাহলে আমার প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ক্লামাইডোমোনাসের যৌনজনন কি প্রকৃতির। তাহলে কি প্রকৃতির হয়ে যাবে? অপশান এ, অ্যানাইসোগ্যামি প্রকৃতির। বোঝা গেল প্রত্যেকের? যে গ্যামেটের আকার, আকৃতি অনুসারে সিনগ্যামিকে যে ভাগ করা হচ্ছে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। ঠিক আছে, তার আইসোগ্যামি মানে কি বললাম, যে আকারগতভাবে এবং অঙ্গ সংস্থানগতভাবে এবং শারীরবৃত্তীয়ভাবে সব কিছুভাবে কিন্তু সমান হবে, সেই সমস্ত স্ত্রী গ্যামেট ও পুংগ্যামেটের মিলনকে বলবো আইসোগ্যামি। এবং যেসব যে জননে কী হবে, যে স্ত্রী গ্যামেট এবং পুংগ্যামেটটা আকার, আয়তনে কিন্তু আলাদা হবে এবং তাদের মিলনটাও কিন্তু যৌন জননাঙ্গের বাইরে হবে। ঠিক আছে, যে জননাঙ্গ রয়েছে তার বাইরে হবে। তো সেই প্রসেসকে আমি বলে নেব অ্যানাইসোগ্যামি, যেটা কিন্তু ক্ল্যামাইডোমোনাসের দেহে দেখা যায়। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে ভ্রূণ জরায়ু যে স্তরে রোপিত হয় সেটা কি? এন্ডোমেট্রিয়াম, পেরিটোনিয়াম, মায়োমেট্রিয়াম এবং অপশান ডিতে আছে পেরিমেট্রিয়াম। দেখো, ভ্রূণ যে জরায়ু স্তরে যে রোপিত হয়, এই যে ভ্রূণের রোপণ, এটা কিন্তু একটা প্রসেস রয়েছে। সে অত প্রসেস তোমাদের জানার দরকার নাই, আপাতত এইটুকু জেনে রাখো, ঠিক আছে, যে স্ত্রী দেহের জরায়ুর ফান্ডাস অংশে অথবা জরায়ুর অন্তঃপ্রাচীর এন্ডোমেট্রিয়ামে কিন্তু ভ্রূণ রোপিত হয়। কি বললাম? অনেক সময় কিন্তু অপশানে এন্ডোমেট্রিয়াম না থেকে জরায়ুর ফান্ডাস অংশও থাকতে পারে। ঠিক আছে, তখন তুমি জরায়ুর ফান্ডাস অংশ করবে, আর না হলে জরায়ুর এন্ডোমেট্রিয়াম যে যে অন্তঃপ্রাচীরে যে গাত্রে এন্ডোমেট্রিয়াম রয়েছে, সেই এন্ডোমেট্রিয়ামে কিন্তু ভ্রূণটা রোপিত হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশানে হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে ফার্নের যৌনক্রমে যে দশাটি হ্যাপ্লয়েড সেটি হলো লিঙ্গধর দশা, রেণুধর দশা, গ্যামেট এবং অপশান ডিতে আছে ভ্রূণ দশা। তো তাহলে যৌনক্রম কি জিনিস? দেখো, যৌনক্রম হচ্ছে কি বলছে, যৌন জননকারী কোনো জীবের, মানে যেসব জীব যৌন জনন সম্পন্ন করে সেই সব জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড বা লিঙ্গধর যৌন এবং ডিপ্লয়েড বা রেণুধর যৌনুর যে পর্যায়ক্রমিক আবর্তন, সেটাই হচ্ছে যৌনক্রম। ঠিক আছে, তো এগুলো মস, ফান এইসব উদ্ভিদে কিন্তু লক্ষ্য করা যায়। এবার এই ফান জাতীয় উদ্ভিদের কি বলছে, যৌনক্রমে হ্যাপ্লয়েড দশা কোনটি? দেখো, হ্যাপ্লয়েড দশা হচ্ছে লিঙ্গধর যৌনু, মানে লিঙ্গধর দশা হচ্ছে কিন্তু হ্যাপ্লয়েড দশা, এবং ডিপ্লয়েড দশা বললে হয়ে যেত রেণুধর দশা, এটা হলে হয়ে যেত ডিপ্লয়েড, মানে 2n প্রকৃতির। ঠিক আছে, 2n প্রকৃতির। ঠিক আছে, হ্যাপ্লয়েড বললে n প্রকৃতির।
ঠিক আছে, আর একটা প্রশ্ন এখান থেকে চলে আসে যে কোন কোষ বিভাজন পদ্ধতি এই যৌনক্রমকে হওয়াতে সম্ভবপর করে তোলে। মনে রাখবে মিওসিস কোষ বিভাজন, এই মিওসিস ঘটে বলেই কিন্তু যৌনক্রম সম্ভব। ঠিক আছে, তাহলে পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে প্রশ্ন চলে আসতে পারে, বোঝা গেল প্রত্যেকের। তাহলে ফার্নের যৌনক্রমে কোন দশাটি হ্যাপ্লয়েড পেলাম? লিঙ্গদর দশা, এটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। ঠিক আছে, আর ডিপ্লয়েড বললে রেণুদর দশা। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে আলোক পর্যায়বৃত্তি দ্বারা প্রভাবিত হয় নিচের কোনটি? ফুল পরিস্ফুটন, অঙ্গজ বৃদ্ধি, ফলের সৃষ্টি এবং অপশান ডিতে আছে এদের সবকটি। তো এই চারটে অপশানের মধ্যে কোনটি আলোক পর্যায়বৃত্তি দ্বারা প্রভাবিত হয়? তো দেখো আলোক পর্যায়বৃত্তি কী জিনিস? দিন ও রাতের দৈর্ঘ্যের যে বিভিন্নতা রয়েছে তার উপর ভিত্তি করে উদ্ভিদের ফুল ফোটা যেমন ঘটে, তার সাথে কী হয় জীবের নানা গুরুত্বপূর্ণ কাজও কিন্তু সংগঠিত হচ্ছে। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে কিন্তু আলোক পর্যায়বৃত্তি। তাহলে ফুল পরিস্ফুটন যেমন হচ্ছে তেমনই কিন্তু উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধি, ফলের সৃষ্টি সব কিছুই হচ্ছে। তাহলে এটা হচ্ছে, এটাও হচ্ছে, এটাও হচ্ছে, তাই তো? তাহলে অপশান ডি অর্থাৎ এদের সবকটি কিন্তু সঠিক হবে। ঠিক আছে, আলোক পর্যায়বৃত্তির জন্য কিন্তু এই সবকটিই কিন্তু উদ্ভিদে সংগঠিত হয়। বোঝা গেল প্রত্যেকের? এবার এই প্রসঙ্গে তোমাদের বলে রাখতে চাই, দেখো বেশিরভাগ উদ্ভিদের এই যে ফুল পরিস্ফুটনের জন্য কিন্তু একটা ন্যূনতম সর্বোচ্চ দিবা দৈর্ঘ্যের কিন্তু একটা প্রয়োজন আছে, সেটাকেই বলা হচ্ছে সংকট দিবা দৈর্ঘ্য। ঠিক আছে, এবার দেখো এখানে দীর্ঘ দিবা উদ্ভিদ, হর্ষ দিবা উদ্ভিদ, দীর্ঘ হর্ষ দিবা উদ্ভিদ, ঠিক আছে, দিবা নিরপেক্ষ উদ্ভিদ এবং হর্ষ দিবা দীর্ঘ দিবা উদ্ভিদ। ঠিক আছে, এই যে এক্সাম্পলগুলো বলে, এই যে প্রকারভেদগুলো, এই যে এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এগুলো দিয়ে প্রশ্ন চলে আসে যে নিচের কোনটি একটি হর্ষ দিবা উদ্ভিদের উদাহরণ, বা নিচের কোনটি একটি দিবা নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে ভালোভাবে মনে রাখবে। আমি তোমাদের সামনে চারটা তুলে ধরেছি, প্রত্যেকে ভালো করে খাতায় নোট করে নিও। ঠিক আছে, তো তার আগে তোমাদের একটু বলে রাখতে চাই যে এই দীর্ঘ দিবা উদ্ভিদ কী জিনিস। দেখো এই যে সংকট দৈর্ঘ্যতা বললাম না, এই যে সংকটকালীন যে দৈর্ঘ্যতা, এই দৈর্ঘ্য থেকে মানে এই দৈর্ঘ্যটাকে যদি কমানো হয়, তার ফলে যে সকল উদ্ভিদের ফুল পরিস্ফুটনটা ত্বরান্বিত হবে তাদের কি বলবো? হর্ষ দিবা উদ্ভিদ। আর এই যদি সংকটকালীন দৈর্ঘ্যটাকে বাড়ানো হয়, বাড়ানোর ফলে যেসব উদ্ভিদের ফুল পরিস্ফুটন ত্বরান্বিত হয় তখন তাদেরকে বলবো দীর্ঘ দিবা উদ্ভিদ। ঠিক আছে, তো এই এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেকে ভালো করে কিন্তু আবার দেখে নিও। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, উদ্ভিদের বৃদ্ধির সময়কাল নির্ধারিত, অনির্ধারিত, নির্ধারিত ও অনির্ধারিত এবং অপশান দিতে আছে এদের কোনোটিই নয়। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটি উদ্ভিদের বৃদ্ধির সময়কাল, মানে উদ্ভিদের বৃদ্ধি নির্ধারিত না অনির্ধারিত? তো সবার আগে বৃদ্ধি কি জিনিস আবার দেখে নাও। বলছে নতুন কোষীয় পদার্থ সংশ্লেষণের ফলে জীবদের বা জীবকোষের আকার, আয়তন বা ভরের যে স্থায়ীভাবে বেড়ে যাওয়া, বিশেষ করে কি শুষ্ক ওজন বেড়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে কিন্তু বৃদ্ধি। তাই তো? মনে রাখবে অপচিতি বিপাকের থেকে যদি উপচিতি বিপাক হয় তাহলে কিন্তু বৃদ্ধিটা ভালো হয়। ঠিক আছে, এবার কি বলছে দেখো, এবার যে দেখো এই যে বৃদ্ধির সময়কাল, দেখো উদ্ভিদের বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট মানে কোনো সময় নেই, অনির্ধারিত। এ কিন্তু মৃত্যুর আগে অবধি কিন্তু এর বৃদ্ধি ঘটে। তাই আমি বলতে পারি কি যে উদ্ভিদের বৃদ্ধি অনির্ধারিত বা ইনডিটারমিনেট। অপরদিকে তুমি প্রাণীদের বৃদ্ধি দেখো, প্রাণীদের বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট সময় অবধি হয়। ঠিক আছে, তারপরে কিন্তু সে প্রাণীদের বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়। তাই তো? তাহলে আমি বলতে পারি উদ্ভিদের বৃদ্ধি কিন্তু সবসময় ইনডিটারমিনেট মানে অনির্ধারিত, অপশান বি। ঠিক আছে, অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবার দেখো আমরা কি দেখি কি যে কাণ্ড মূলের অগ্রভাগে কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে পরিলক্ষিত হয়, কাণ্ড আর মূলের অগ্রভাগ। তো অগ্রস্থ ভাজক কলার যদি বৃদ্ধি হয় তখন কিন্তু উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়, এবং পার্শ্বস্থ ভাজক কলার বৃদ্ধির ফলে কিন্তু উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি হয়। ঠিক আছে, যদি অগ্রস্থ ভাজক কলার বৃদ্ধি হয় তাহলে উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি হয়, যদি পার্শ্বস্থ ভাজক কলার বৃদ্ধি হয় তাহলে উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি হয়। ঠিক আছে, আর প্রাণীদের বৃদ্ধি তো বললামই যেটা নির্দিষ্ট সময়ে কিন্তু হয়ে যায়, তারপরে কিন্তু আর বৃদ্ধি হয় না। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে এবার বলো যে তাহলে স্যার প্রাণীদের তো নখ, চুল ইত্যাদি বারবার কেটে ফেলা হয়, তাহলে কিন্তু সেগুলো বৃদ্ধি পায় কেন আবার পরে?
কিছুদিন একটা নির্দিষ্ট সময় পর বেড়ে যায় কেন? এর কারণটা কি? এর কারণটা কি তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে স্যার, আপনি তো বললেন প্রাণীদের বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় অবধি হয়, সব সময় হয় না। তাহলে সে নির্দিষ্ট, কিন্তু আমরা নখ যে কোনো সময় তো কেটে দিচ্ছি, চুল যে কোনো সময় কেটে দিচ্ছি, কিংবা যেসব প্রাণী খুর রয়েছে খুর কেটে দিচ্ছি, কিন্তু খুর তো নির্দিষ্ট সময় পরে আবার বেড়ে উঠছে। তাহলে এগুলো কেন উঠছে? আপনি তো বলে দিলেন যে এদের বৃদ্ধি নির্দিষ্ট, মানে নির্ধারিত, যে কোনো সময় উদ্ভিদের মতো বৃদ্ধি হতে পারে না। উদ্ভিদের যেমন মৃত্যুর আগেও বৃদ্ধি ঘটছে, কিন্তু প্রাণীদের তো হচ্ছে না আপনি বললেন। তাহলে কেন এগুলো হচ্ছে? নখ, খুর, চুল কেটে দিলে কেন আবার তারা বৃদ্ধি পাচ্ছে? এর কারণ কি? প্রত্যেকে কমেন্টে জানিও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে, শিশু জন্মানোর পর 2 থেকে 3 দিন পর মায়ের স্তন থেকে যে ক্ষরিত পুষ্টিদায়ক হরিদ্রাবক তরল পদার্থ নিঃসৃত হয় তাকে কি বলে? কোলোস্ট্রাম, হরমোন, ভিটামিন এবং অপশান ডিতে আছে এদের কোনোটিই নয়। ঠিক আছে, তো শিশু জন্মানোর পর মায়ের স্তন থেকে যে 2-3 দিন পর যে দুগ্ধটা বের হয় সেটাকে বলা হচ্ছে কোলোস্ট্রাম। ঠিক আছে, অপশান এ কোলোস্ট্রাম। ঠিক আছে, বা প্রথম দুধ বা গাঁজলা দুধও বলা হয় অনেক সময়। ঠিক আছে, তো এই কোলোস্ট্রামটা কেন এত উপকারী, কেন এত দরকারি বাচ্চাদের জন্য? কেননা এতে আইজিএ অ্যান্টিবডি থাকছে। ঠিক আছে, এই আইজিএ অ্যান্টিবডি থাকার জন্যই কিন্তু এটা এত উপকারী। ঠিক আছে, এটা সেই সময় বাচ্চাদেরকে মানে ইমিউনিটি প্রদান করছে এই কোলোস্ট্রামটা। তো সেই জন্য কোলোস্ট্রাম মিল্কটা কিন্তু প্রোভাইড করতে বলা হয় বাচ্চাদেরকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে ছত্রাকের অযৌন জনন ঘটে নিচের কোনটির দ্বারা? ঠিক আছে, কনিডিয়া, অন্তরেণু, জুস্পোর এবং অপশান ডিতে আছে সিনজুস্পোর। তো জুস্পোর হচ্ছে ক্ল্যামাইডামোনাসের অযৌন জনন অঙ্গ। ঠিক আছে, অন্তরেণু হচ্ছে ব্যাকটেরিয়ার অযৌন জনন অঙ্গ, সিনজুস্পোর হচ্ছে ভাউকেরিয়ার। ঠিক আছে, এবং কনিডিয়া হচ্ছে পেনিসিলিয়াম নামক ছত্রাকের অযৌন জনন অঙ্গ। তাহলে আমাকে অপশানে কি বলেছে? ছত্রাকের অযৌন জনন কার মাধ্যমে ঘটবে? অপশান এ কনিডিয়ার মাধ্যমে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে? অপশান এ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নে বলছে, নিচের কোন প্রাণী গেমিউল গঠনের মাধ্যমে তার জনন কার্য সম্পন্ন করে? স্পঞ্জ, স্পাইরোগাইডা, হাইড্রা এবং প্লাজমোডিয়াম। তাই 4টে প্রাণীর মধ্যে কোন প্রাণী গেমিউল গঠনের মাধ্যমে তার অযৌন জনন সম্পন্ন করছে? মনে রাখবে অপশান এ স্পঞ্জ। ঠিক আছে, তো দেখো কোরকোদ্গম এই পদ্ধতিতে কে করছে? হাইড্রা। স্পঞ্জ হচ্ছে গেমিউল গঠনের মাধ্যমে, স্পাইরোগাইরা হচ্ছে খণ্ডীভবন এই পদ্ধতির মাধ্যমে, প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন পদ্ধতির মাধ্যমে এবং পেনিসিলিয়াম হচ্ছে রেণু উৎপাদনের মাধ্যমে। ঠিক আছে, তো এই এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে স্টোলন বা বক্রধাবক দেখা যায় কোন উদ্ভিদে? জুঁই, আমরুল, কচুরিপানা এবং অপশান ডিতে আছে চন্দ্রমল্লিকা। তাহলে এগুলো দেখো অঙ্গ জননের কিন্তু একটা প্রকারভেদ। তো বক্রধাবক বা স্টোলন দেখা যায় জুঁই, মেন্থা, স্ট্রবেরি এইসব গেছে। ধাবক বা রানার দেখা যাচ্ছে আমরুল, শুষ্নি। হর্ষধাবক দেখা যাচ্ছে কচুরিপানা, বড়পানাতে, এবং ঊর্ধ্বধাবক দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকা, মুখ্য এই মুথা ঘাস এইসব উদ্ভিদে। ঠিক আছে, এগুলো হচ্ছে অর্ধবায়ব কাণ্ডের প্রকারভেদ। কি বললাম? এগুলো হচ্ছে অর্ধবায়ব কাণ্ডের প্রকারভেদ। ঠিক আছে, অর্ধবায়ব কাণ্ড এদের প্রকারভেদ হচ্ছে স্টোলন, বক্রধাবক, ধাবক, হর্ষধাবক। ঠিক আছে, তাহলে স্টোলন বা বক্রধাবক দেখা যায় কোন উদ্ভিদে? মনে রাখবে অপশান এ জুঁই। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে, নিচের কোন প্রাণীর তির্যক দ্বিবিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়? সেরাটিয়াম, ইউগ্লিনা, অ্যামিবা এবং অপশান ডিতে আছে প্যারামেসিয়াম। ঠিক আছে, তো এই তির্যক দ্বিবিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে কে? মনে রাখবে সেরাটিয়াম। ঠিক আছে, এমনি সাধারণ বিভাজন হচ্ছে অ্যামিবার, অনুদৈর্ঘ্য বিভাজন হচ্ছে ইউগ্লিনা এবং অনুপ্রস্থ দ্বিবিভাজন হচ্ছে প্যারামেসিয়াম। ঠিক আছে, এই এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে অপশানে হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে কি বলছে দেখে নিই। বলছে ফ্লাজেলাযুক্ত চলমান স্পোর বা রেণুদের কি বলা হয়? জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, কনিডিয়া এবং অপশান ডিতে আছে অ্যাসকোরেণু। তো মনে রাখবে ফ্লাজেলাযুক্ত চলমান স্পোর বা রেণু, ফ্লাজেলা বা সিলিয়া। ঠিক আছে, সিলিয়া বা ফ্লাজেলা
যুক্ত চলমান স্পোর বা রেণুদের বলা হচ্ছে জুস্পোর। ঠিক আছে, কি বললাম? জুস্পোর, যেটা ক্লামাইটা মোনাসের অযৌন জননাঙ্গ। অ্যাপ্লানোস্পোর মানে হচ্ছে সবসময় নিশ্চল প্রকৃতির হবে, ফ্লাজেলা বিহীন হবে, মানে নিশ্চল। কনিডিয়া এটাও কিন্তু নিশ্চল প্রকৃতির রেণু। অ্যাসকোরেনু এটাও কিন্তু নিশ্চল প্রকৃতির রেণু। ঠিক আছে, এখানে একমাত্র সচল ফ্লাজেলাযুক্ত বা সিলিয়াযুক্ত সচল রেণু হচ্ছে অপশান এ, জুস্পোর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। নিচের কোন উদ্ভিদের অঙ্গজ জননাঙ্গ মৃৎগট কাণ্ড? পেঁয়াজ, কচু, ওল, এই আলু এবং অপশান ডিতে আছে এদের সবগুলি। ঠিক আছে, তো এই চারটে অপশানে যেগুলো রয়েছে, তিনটে মেনলি পেঁয়াজ, কচু এবং আলু, এই তিনটের মধ্যে কোনটিতে এই অঙ্গজ জননাঙ্গ মৃৎগট কাণ্ড? ঠিক আছে, তাহলে দেখো ভূনির্নস্ত কাণ্ড বা মৃৎগত কাণ্ড কিন্তু বিভিন্ন প্রকারে হয়ে থাকে। কন্দ বা বাল্ব পেঁয়াজ রসুন, গুঁড়িকন্দ হচ্ছে কচু ওল, স্ফীতকণ্ড হচ্ছে আলু, গ্রন্থিকাণ্ড বা রাইজম হচ্ছে আদা হলুদ। ঠিক আছে, তাহলে অপশান এগুলো কিন্তু সবগুলোই সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, তিনটেই কিন্তু মৃৎগত কাণ্ডের এক্সাম্পল। তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? এক্সাম্পল খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, বারে বারে পরীক্ষায় আসে এবং এই চ্যাপ্টারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, তো এই সেশনগুলো যদি খুব ভালো লাগে, ঠিক আছে, এই ক্লাসগুলো যদি ভালো লাগে, চ্যানেলগুলো কিন্তু সাবস্ক্রাইব করো। এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক, ফেসবুক চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক সব কিন্তু দেওয়া থাকবে, প্রত্যেকে কিন্তু সেই গ্রুপে জয়েন হয়ে থেকো। ঠিক আছে, তোমাদেরই কাজে লাগবে যে কোনো রকমের আপডেট, এই নার্সিং এক্সাম সংক্রান্ত বা আরও যেসব গভর্নমেন্ট এক্সাম রয়েছে সমস্ত কিছু কিন্তু চাকরির আপডেট কিন্তু তোমরা এই গ্রুপে যুক্ত থাকলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন জীবে স্বনিষেক দেখা যায়? ফিতাকৃমি, কেঁচো, মাছ এবং অপশান দিতে আছে মানুষ। ঠিক আছে, তাহলে দেখো এই স্বনিষেক কোন প্রাণীতে দেখা যায়? স্বনিষেক দেখা যাবে উভলিঙ্গ প্রাণীতে, তাই তো? উভলিঙ্গ প্রাণী কিন্তু স্বনিষেক দেখা যাবে, তাহলে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর এবং অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, কেঁচো এবং মাছ এই দুটো প্রাণী, কেঁচো এবং ফিতাকৃমি এই দুটো প্রাণীর দেহেই কিন্তু স্বনিষেক দেখা যায়। ঠিক আছে, তো কি বলছে? যেসব ফুলে পুরুষ ও স্ত্রী উভয় প্রজননাঙ্গ উপস্থিত থাকে তাদেরই কিন্তু উভলিঙ্গ বলা হয়, উভলিঙ্গ ফুল বলা হয়। সেরকম উভলিঙ্গ প্রাণী কি? যেসব ফুলে কিন্তু যেসব প্রাণী জীবদেহে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটোই কিন্তু উপস্থিত থাকে তাদের কি বলা হচ্ছে? কিন্তু স্বনিষেক। ঠিক আছে, তাহলে অপশান এ হবে কিন্তু এবং অপশান বি হবে, দুটোই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের আমি বলে রাখি এই প্রসঙ্গে, যেহেতু উভলিঙ্গ প্রাণীর কথাটা এলো, হার্মাফ্রোডাইট। ঠিক আছে, হার্মাফ্রোডাইট এটা কিন্তু এই যৌন জননের সাথে কিন্তু জড়িত, হার্মাফ্রোডাইট। ঠিক আছে, বা বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ, এই কথাটা কিন্তু টার্মটা দিয়েও কিন্তু পরীক্ষার সময় প্রশ্ন চলে আসে। এই মানে হার্মাফ্রোডাইট মানে কিন্তু যেসব প্রাণীর দেহে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটোই কিন্তু উপস্থিত থাকে। ঠিক আছে, বা উভলিঙ্গ প্রাণী বা হার্মাফ্রোডাইটও কিন্তু এই কথাটা কিন্তু মনে রাখবে পরীক্ষাতে। অনেক সময় কিন্তু উভলিঙ্গ না দিয়ে হার্মাফ্রোডাইটও চলে আসতে পারে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। নিম্নলিখিত কোন উদ্ভিদের অঙ্গজ জননে দাবা কলম ব্যবহার করা হয়? জুঁই, স্ট্রবেরি, চন্দ্রমল্লিকা এবং অপশান দিতে আছে এদের সবগুলি। মনে রাখবে এই জুঁই, স্ট্রবেরি, চন্দ্রমল্লিকায় তিনটে উদ্ভিদেই কিন্তু দাবা কলম করা হয়। অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এক্সাম্পলগুলো ভালো করে একবার প্রত্যেকে চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে কোলাকর্ষণ মানে কোলাকর্ষণ উপযুক্ত বৃদ্ধির জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? ঠিক আছে, কোলাকর্ষণ বা টিস্যু কালচার। ঠিক আছে, তো এই পদ্ধতিতে কোন জীবের বৃদ্ধির জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? অক্সিন, সাইটোকাইনিন, জিব্বেরেলিন এবং অপশান দিতে আছে এ ও বি উভয়ই। ঠিক আছে, তো টিস্যু কালচার বা কোলাকর্ষণ ব্যাপারটা কি? যে পদ্ধতিতে ল্যাবরেটরিতে উদ্ভিদের কোষ বা কোলা বা কোনো অঙ্গ নিয়ে, ঠিক আছে, সেটাকে কর্ষণের মাধ্যমে কি হচ্ছে? অন্যান্য অসংখ্য পূর্ণাঙ্গ অপত্য উদ্ভিদ উৎপাদন করা হচ্ছে, তাকেই বলা হচ্ছে অণুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন। ঠিক আছে, এবার এই অণুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন এই পদ্ধতিতে কিন্তু এই অণুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশনে কিন্তু এই কোলাকর্ষণ পদ্ধতি কিন্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কোলাকর্ষণ পদ্ধতি কি? যে পদ্ধতিতে জীবদেহ থেকে সংগৃহীত কোলা বা উপযুক্ত পুষ্টি মাধ্যমে জীবাণুমুক্ত পরিবেশে কর্ষণ করা হয় তাকেই কোলাকর্ষণ বা টিস্যু কালচার বলা হয়।
ঠিক আছে, জীবদেহ থেকে কিছু কলাকে সংগৃহীত করে উপযুক্ত পুষ্টি মাধ্যমে জীবাণুমুক্ত পরিবেশে কিন্তু, ঠিক আছে, কর্ষণ করা হয়, তাকেই বলা হচ্ছে কোলাকর্ষণ বা টিস্যু কালচার। এবার এই যে মাইক্রো প্রোপাগেশন বললাম, ঠিক আছে, এই টিস্যু কালচারের মাধ্যমেই কিন্তু দেখো এখানে বলা যায় যে কোলাকর্ষণের মাধ্যমেই কিন্তু অপত্য উদ্ভিদকে উৎপাদন করা হচ্ছে। তাহলে অণুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশনে কিন্তু কোলাকর্ষণ ব্যাপারটা কিন্তু প্রসেসটা কিন্তু খুবই জরুরি, নাহলে কিন্তু অণুবিস্তরণ করা সম্ভব নয়। ঠিক আছে, কোলাকর্ষণের মাধ্যমে কিন্তু করা হয়। আর এই কোলাকর্ষণেতে কিন্তু অক্সিন এবং সাইটোকাইন এই হরমোন দুটো কিন্তু খুবইভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দুটো হরমোনে কিন্তু খুব ভালোভাবে ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। আর মনে রাখবে বিজ্ঞানী হ্যাবারল্যান্ড, কি বললাম, বিজ্ঞানী হ্যাবারল্যান্ডকে বলা হচ্ছে কোলাকর্ষণ বা টিস্যু কালচারের জনক। ঠিক আছে, কি বললাম, টিস্যু কালচারের জনক হচ্ছে বিজ্ঞানী হ্যাবারল্যান্ড, জনক বিজ্ঞানী হ্যাবারল্যান্ড। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী পেলাম, অপশান এ ও বি, মানে সরি অপশান ডি, যেখানে এ ও বি উভয় মানে অক্সিন এবং সাইটোকাইনিন দুটো হরমোনে কিন্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্নে বলছে অঙ্গজ জনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রসেসে। ঠিক আছে, এই চারটে প্রসেসের মধ্যে কোনটিতে অঙ্গজ জনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এপিকালচার, সেরিকালচার, হর্টিকালচার এবং অপশান ডিতে আছে সিলভিকালচার। ঠিক আছে, মনে রাখবে হর্টিকালচারে কিন্তু এই অঙ্গজ জনন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো এপিকালচার হচ্ছে মৌমাছি চাষ, সেরিকালচার হচ্ছে রেশম চাষ, হর্টিকালচার হচ্ছে উদ্যান পালন সম্বন্ধীয় আলোচনা এবং ফাইকোলজি হচ্ছে শৈবাল বিদ্যা। ঠিক আছে, আর সিলভিকালচার কী জিনিস কমেন্টে জানিও। ঠিক আছে, সিলভিকালচার কী জিনিস প্রত্যেকে কমেন্টে জানিও। ঠিক আছে, তাহলে এই হর্টিকালচারে কিন্তু অঙ্গজ জনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো পরের প্রশ্ন, ওই নিচের কোনটি ভিভিপ্যারাস প্রাণী? কি বললাম, ভিভিপ্যারাস প্রাণী, হংসচঞ্চু, মাছ, গিনিপিগ এবং অপশান দিতে আছে পাখি। তো ওভিপ্যারাস আর ভিভিপ্যারাস কী জিনিস একটু জেনে নাও। বলছে যে সকল প্রাণীদের নিষিক্ত ডিম্বাণুর পরিস্ফুটন দেহের বাইরে ঘটে অপত্য সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ওভিপ্যারাস। যেমন মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী, হংসচঞ্চু বা প্ল্যাটিপাস। আর যে সকল প্রাণী নিষিক্ত ডিম্বাণু মাতৃজঠরে পরিস্ফুটিত হয়ে অপত্যে পরিণত হচ্ছে এবং অপত্য মাতৃদেহ থেকে পুষ্টিরস শোষণ করে পূর্ণাঙ্গ অবস্থায় জন্ম নিচ্ছে তাদের বলা হচ্ছে ভিভিপ্যারাস বা জরায়ুজ প্রাণী। ঠিক আছে, তা জরায়ুজ প্রাণী বা ভিভিপ্যারাস প্রাণীর এক্সাম্পল কী হবে, গিনিপিগ, মানুষ। ঠিক আছে, কীভাবে মনে রাখবে, দেখো এই মানুষের দেহে কী হচ্ছে, যে ভ্রূণটা সেটা কিন্তু মাতৃজঠরেই কিন্তু পরিস্ফুটিত হচ্ছে, তাই তো, ওখান থেকে পুষ্টিরস শোষিত হচ্ছে, দিয়ে দেহের বাইরে বেরিয়ে আসছে, তো সেটা হচ্ছে ভিভিপ্যারাস প্রাণী, যেমন গিনিপিগ, মানুষ। আর ওভিপ্যারাস প্রাণী কি, উভচর, সরীসৃপ, হংসচঞ্চু বা প্ল্যাটিপাস। ঠিক আছে, তাহলে আমাকে প্রশ্নে জানতে চেয়েছে কোনটা ভিভিপ্যারাস প্রাণী, তাহলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে, কেননা হংসচঞ্চু, মাছ, পাখি তিনটেই কিন্তু ওভিপ্যারাস। তুমি দেখো, যদি তুমি একটু এক্সাম্পলগুলো ভালো করে দেখো, মাছ, ব্যাং, ঠিক আছে, এই যে উভচর যেগুলো, সরীসৃপ, এদের কিন্তু ডিম কিন্তু দেহের বাইরে বেরিয়ে আসছে, দিয়ে কিন্তু ডিমটা কিন্তু ওখান থেকে পরিস্ফুটিত হচ্ছে, তাই তো, ডিম্বাণু পরিস্ফুটন দেহের বাইরে হচ্ছে, ভিতরে কিন্তু হচ্ছে না। তাহলে তুমি যদি এভাবে মনে রাখো যে ওভিপ্যারাস মানে ডিম্বাণু পরিস্ফুটনটা দেহের বাইরে হবে, আর ভিভিপ্যারাস মানে দেহের অভ্যন্তরে হবে, মানুষের দেহের অভ্যন্তরে, গিনিপিগ এদের দেহের অভ্যন্তরে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। তো এই হচ্ছে ওভিপ্যারাস আর ভিভিপ্যারাসের মধ্যে বেসিক ডিফারেন্স, বোঝা গেল প্রত্যেকের। চলো পরের প্রশ্নে কি বলছে দেখো, একটি উদ্ভিদের ক্লোন সৃষ্টিতে যে পদ্ধতি ব্যবহৃত হয়, যৌন জনন, সংকরায়ন, অণুবিস্তরণ এবং অপশান দিতে আছে এদের সবগুলি। দেখো ক্লোন, দেখো আমরা ক্লোন অ্যাপস, মোবাইলে ক্লোন অ্যাপস দেখেছি তো, মানে একটা অ্যাপস তার মানে একই জিনিস কিন্তু আবার একটা অ্যাপস, একটা ফোনেতে দুটো অ্যাপস কিন্তু আমি রাখতে পারি, সেটা কি বলা হচ্ছে ক্লোন অ্যাপস। তো এই ক্লোন ব্যাপারটা কি বিজ্ঞানের ক্ষেত্রে, না পরস্পরের সঙ্গে জিনগতভাবে এবং বহিরাকৃত সাদৃশ্য সম্পন্ন হবে সেই সব জীবদেরই ক্লোন বলা হবে, তাই তো, সমান হবে দুটো জিনিসই কিন্তু। তো অযৌন জনন দ্বারা সৃষ্ট জীবগুলি জনিত্রী জনুর সঙ্গে জিনগত আকৃতিগতভাবে একরকম হয় বলেই এই জনিত্রী, এগুলোকে বলা হচ্ছে জনিত্রী জনুর ক্লোন। ঠিক আছে, মানে যে অপত্য যে জনুটা তৈরি হলো সেটা কিন্তু জিনগতভাবে এবং আকৃতিগতভাবে কিন্তু জনিত্রী জনুর সঙ্গে কিন্তু সমান, একই রকম। ঠিক আছে, সেই জন্যই বলা হচ্ছে ক্লোন। এই ক্লোন সৃষ্টির পদ্ধতিকে বলা হচ্ছে ক্লোনিং।
তো এই ক্লোনিংয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি? অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে ব্যাঙের ডিমের প্রকৃতি কী? মাইক্রোলেসিথাল, ম্যাক্রোলেসিথাল, অ্যালেসিথাল এবং অপশান দিতে আছে এদের কোনোটিই নয়। দেখো, কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ডিম্বাণু 3টে প্রকারভেদ রয়েছে, ম্যাক্রোলেসিথাল, মাইক্রোলেসিথাল এবং অ্যালেসিথাল। অ্যালেসিথাল মানে কুসুম একেবারে নেই বললেই চলে, মাইক্রোলেসিথাল মানে হচ্ছে কুসুমটা মাঝারি প্রকৃতির হয় এবং ম্যাক্রো মানে বড় প্রকৃতির হয়। ঠিক আছে, তো এই ম্যাক্রোলেসিথাল প্রকৃতির ডিম্বাণু হচ্ছে পক্ষী এবং সরীসৃপের, মাইক্রো হচ্ছে মাছ এবং উভচরের, এবং অ্যালেসিথাল হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর। তাহলে আমাদের প্রশ্নে বলেছে ব্যাঙের ডিমের প্রকৃতি। তো ব্যাঙ কোন শ্রেণীর প্রাণী? ব্যাঙ হচ্ছে উভচর, তাই তো? তাহলে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে ব্যাঙের ডিমের প্রকৃতি হলো মাইক্রোলেসিথাল প্রকৃতির। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে একটি বহু ঋতুচক্রী প্রাণী, ইঁদুর, কুকুর, শিয়াল এবং অপশান দিতে আছে হাতি। বহু ঋতুচক্র মানে হচ্ছে পলিস্ট্রাস। তো তার আগে স্ট্রাস কী আবার দেখে নেব। দেখো, স্ট্রাস দশা হচ্ছে এমন একটা পর্যায় যেখানে স্ত্রী প্রাণী যৌন মিলনে অংশগ্রহণে ইচ্ছা প্রকাশ করবে। ঠিক আছে, এবং পুরুষ প্রাণীকে যৌন মিলনে অংশগ্রহণের জন্য অনুমতি প্রদান করবে। ঠিক আছে, তো সেই পর্যায়টাই হচ্ছে স্ট্রাস দশা। এই পর্যায়ে কী হয়? রক্তে কিন্তু ইস্ট্রোজেনের পরিমাণ সর্বাধিক হয়। ঠিক আছে, সাধারণত কিন্তু ডিম্বাশয় বিদীর্ণ হয়ে ডিম্ব নিঃসরণ ঘটে এবং এই সময়টাতে। ঠিক আছে, মানে কি প্রাণীটা যৌন মিলনে কিন্তু ইচ্ছে প্রকাশ করছে, স্ত্রী প্রাণীটা। এইটাকেই বলা হচ্ছে কিন্তু স্ট্রাস দশা, স্ট্রাস ফেজ, যেগুলো কিন্তু প্রাণীর ক্ষেত্রে বলা হয় হিট পিরিয়ড। ঠিক আছে, তো এই স্ট্রাস দশা বা মনোস্ট্রাস বা পলিস্ট্রাস, মনোস্ট্রাস মানে এক ঋতুচক্রী, মানে যেসব প্রাণীর ঋতুচক্র মানে একটি মাত্র ঋতুচক্র থাকবে। ঠিক আছে, বছর একটা ঋতুচক্র থাকবে, তাকেই বলা হচ্ছে মনোস্ট্রাস বা এক ঋতুচক্রী, যেমন হরিণ, কুকুর, শেয়াল। আর যেসব প্রাণীর বছরে এক বা একাধিক ঋতুচক্র থাকবে, যেমন গিনিপিগ, এর 15 দিন অন্তর অন্তর ঋতুচক্র দেখা যায়, ইঁদুরের 5 দিন অন্তর অন্তর দেখা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে পলিস্ট্রাস এবং হচ্ছে মনোস্ট্রাস। মানে স্ট্রাস দোষ, তাহলে কী বললাম? স্ট্রাস দশা হচ্ছে এমন একটা ফেজ প্রাণীদের যে সময় প্রাণীটা, স্ত্রী প্রাণীটা যৌন মিলন অংশগ্রহণে ইচ্ছা প্রকাশ করবে। ঠিক আছে, পুরুষ প্রাণীকে যৌন মিলনের জন্য কিন্তু সে অনুমতি দেবে। ঠিক আছে, এবং এই সময় কিন্তু রক্তে ইস্ট্রোজেনের পরিমাণটা কিন্তু সর্বাধিক হবে এবং ডিম্বাশয় বিদীর্ণ হয়ে কিন্তু ডিম্বাণু নিঃসরণ হতে থাকে এই সময়। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্রাস ফেজ। বোঝা গেল? তো যেসব প্রাণীদের বছরে একটি ঋতুচক্র থাকে তাদের বলবো মনোস্ট্রাস, যাদের বছরে এক বা একাধিক দেখা যায় তাদের বলা হচ্ছে পলিস্ট্রাস। এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেকে ভালো করে মনে রাখবে। তাহলে আমাকে প্রশ্নে বলেছে কি বহু ঋতুচক্রী প্রাণী, তাহলে অপশানই হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের যে ইঁদুর হচ্ছে বহু ঋতুচক্রী প্রাণী, যার 5 দিন অন্তর ঋতুচক্র দেখা যায়। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে এই বিষয়ে অবগত হয়েই গিয়েছো যে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট কিন্তু জানানো হয়েছে কত তারিখে? 14/7, তাই তো 2024। তো এই তারিখে কিন্তু তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট অ্যানাউন্স করা হয়েছে। তো এই তারিখকে আমরা লক্ষ্য করি তোমাদের কিন্তু তৃতীয় ব্যাচে আমরা অ্যাডমিশন শুরু করে দিয়েছি, যেই ব্যাচের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1199 টাকা। ঠিক আছে, পুরো কোর্সের ডিটেলস কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু ভিডিওতে দিয়ে রেখেছি। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, ওখানে তোমরা ডিটেলসে জেনে যাবে। ঠিক আছে, এই ব্যাচের কী কী ফিচার্স রয়েছে। ঠিক আছে, শুধু এটুকু জেনে রাখো, ব্যাচের কোর্স ফি কিন্তু 1199 টাকা। ঠিক আছে, আর যারা এই ভিডিওটা দেখছো তারা এই নাম্বারে কিন্তু কল করে নিতেও পারো। ঠিক আছে, এই নাম্বারে আমাকে কল করে নেবে যদি কোনো কিছু ডিটেলসে জানার থাকে। তাছাড়া ওই গ্রুপে জয়েন হলেও তোমরা কিন্তু জেনে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।